এটি হলো সিওয়াইজ জায়ান্ট, মানব ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ যা কখনো সমুদ্রে যাত্রা করেছে। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও ৫০ ফুটের বেশি লম্বা আধুনিক প্রকৌশলের এই বিশাল নিদর্শনটি সত্যি এক দেখার মতো দৃশ্য ছিল। কিন্তু এত বিশাল জাহাজের প্রয়োজন কেন হয়েছিল, এবং এই জাহাজ ও এর মতো অন্যান্য জাহাজের পরিণতি কী হয়েছিল? ১৯৭৩-এর জ্বালানি সংকটের কারণে, যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলি ১৯৭৩-এর ইয়ম কিপুর যুদ্ধে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলিতে তেল রপ্তানি নিষিদ্ধ করেছিল, সেটি ছিল এক সর্বাত্মক যুদ্ধ। এই ঘটনার কারণে অপরিশোহিত তেলের দাম ব্যারেল প্রতি $৪ থেকে ৪ গুণ বেড়ে প্রায় $১২ পৌঁছে যায়। সিওয়াইজ জায়ান্টের ধারণা প্রথমবার ১৯৭৪ সালে একটি গ্রিক কোম্পানি করেছিল। সেই সময় মূল মালিকরা এমন একটি জাহাজ চাইছিলেন যা এক যাত্রায় মধ্যপ্রাচ্য থেকে পরিশোধনাগারগুলিতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বহন করতে পারে। এই প্রবণতাকে কাজে লাগানোর জন্য, যা সহসাই কমবে বলে কেউ ভাবেনি, একটি গ্রিক কোম্পানি জাপানের ইয়োকোসুকায় অবস্থিত সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ নামক একটি জাপানি ফার্মের কাছে জাহাজটির অর্ডার দেয়। পরবর্তী ৫ বছর ধরে জাপানিরা এই বিশাল জাহাজটি নির্মাণ করে এবং এটি সত্যিই একটি প্রকৌশলগত বিস্ময় ছিল। ১,৪৯৮ ফুট দীর্ঘ এই জাহাজটি তখন ১০-১০৬ নামে পরিচিত ছিল, যা সে পর্যন্ত তৈরি সবচেয়ে দীর্ঘ জাহাজ ছিল। ২৫৫ ফুট প্রস্থ নিয়ে এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান চওড়া ছিল এবং ৮০ ফুট ড্রাফট নিয়ে সিওয়াইজ জায়ান্ট প্রায় ৮ তলা ভবনের সমান উঁচু ছিল। কিন্তু এটাই এর সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য ছিল না। একটি ট্যাঙ্কার হিসেবে এর বিশাল ধারণ ক্ষমতার কারণে এতে প্রচুর জ্বালানি বহন করতে হতো। এর ডেড ওয়েট টনের ছিল বিস্ময়কর ৫,৬৪,০০০ টন। পুরোপুরি লোড হওয়ার পর এর জ্বালানি ধারণ ক্ষমতা ছিল হতবাক করার মতো। এটি ৪১ লক্ষ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করতে পারত, যা দিয়ে ৭০ লক্ষেরও বেশি মানুষের প্রতিদিনের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব ছিল। কিন্তু এত বিশাল কাঠামোকে শক্তি যোগাচ্ছিল কে? সিওয়াইজ জায়ান্টের নিচে ছিল দুটি বিশাল মিৎসুবিশি V2M8 বয়লার, যা একটিমাত্র স্টিম ইঞ্জিনকে শক্তি দিত, যার ক্ষমতা ছিল মাত্র ৫০,০০০ হর্স পাওয়ার। আকারের তুলনায় ইঞ্জিন তুলনামূলকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও এর কিছু যন্ত্রপাতির মেকানিক্স ছিল বিশাল। উদাহরণস্বরূপ, এর রাডারের ওজন ছিল ২৩০ টন এবং প্রপেলারের ওজন ছিল ৫০ টনেরও বেশি। এই জাহাজটি এতটাই বিশাল ছিল যে এর প্রপেলারটি একাই লম্বায় ৩০ ফুটের বেশি ছিল। কিন্তু এত বড় হওয়া সত্ত্বেও একটি সমস্যা ছিল। এর সমস্ত প্রকৌশল ও নেভিগেশন সরঞ্জাম পরীক্ষা করার জন্য যখন সমুদ্রে ট্রায়াল দেওয়া হয়, তখন জাহাজটি অ্যাস্টার্ন প্রপালশনে, অর্থাৎ পেছন দিকে যাওয়ার নৌ পরিভাষায়, চলার সময় প্রচণ্ড কাঁপুনি বা ভাইব্রেশনের শিকার হয়। এই কারণে এর মূল মালিক জাহাজটি কিনতে অস্বীকৃতি দেন এবং সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ জাহাজটি বিক্রি করা বাধ্য করার জন্য করা একটি মামলায় হেরে যায়। তবেও কোম্পানিটি শেষ পর্যন্ত সিওয়াই তাংয়ের মাঝে একজন ক্রেতা খুঁজে পায়। মিস্টার তাং ছিলেন হংকং ভিত্তিক একটি চীনা শিপিং ম্যাগনেট। তেলের দাম সর্বকালের সবচেয়ে উচ্চ স্তরে থাকায় তিনি এত বড় একটি ট্যাঙ্কার জাহাজে সম্ভাব্য ব্যবসার সুযোগ দেখতে পান। তিনি ঝুঁকি নেন এবং তার ওরিয়েন্ট ওভারসিজ কন্টেনার লাইন শিপিং কোম্পানির জন্য জাহাজটি কিনে নেন। তখনও ১০-১০৬ নামের জাহাজটি গ্রহণ করার পর তিনি এর নাম পরিবর্তন করে রাখেন সিওয়াইজ। এর কারণ হল সিওয়াইজ শব্দটি তার নামের পশ্চিমী আদ্যক্ষর সিওয়াই এর সাথে মিলিয়ে রাখা হয়েছিল, যা তিনি তার প্রিয় কিছু জাহাজের নামকরণে ব্যবহার করতেন। জাহাজটির আকার থাকা সত্ত্বেও সিওয়াই তাং একে আরও বড় করতে চাইতেন, কিন্তু কিভাবে? সামুদ্রিক শিল্পে একটি অনন্য প্রকৌশল প্রক্রিয়া রয়েছে যাকে জুম্বোজাইজেশন বলা হয়। কোনো মালিক যখন একটি জাহাজকে বড় করতে চান, তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। ছোট জাহাজগুলোকে মাঝখান থেকে কেটে এর সামনের বা পেছনের অংশ পুরোপুরি নতুন করে রিনির্মাণ করতে হয়। কিন্তু সিওয়াইজ জায়ান্টের মতো অতি বৃহৎ ক্রুড ক্যারিয়ারগুলির ক্ষেত্রে এর প্রয়োজন হয় না। এর বদলে জাহাজটিকে সম্প্রসারিত করার একটি উপায় রয়েছে, কারণ এই ধরনের জাহাজের মাঝের অংশগুলি বেশ লম্বা, বড় এবং পুরোটা প্রায় একই রকম হয়। তাই জাহাজটিকে কেবল দুভাগ করে কেটে এর মাঝে জাহাজের আরেকটি নতুন অংশ যুক্ত করা খুব সহজ। যদিও এই প্রক্রিয়ায় প্রচুর ওয়েল্ডিং, বৈদ্যুতিক কাজ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের প্রয়োজন হয়, তবুও এটি মূলত মাঝখানে আরেকটি অংশ বসিয়ে দুভাগকে আবার জোড়া লাগানোর মতোই। তবে একজন জাহাজের মালিক এমনটি কেন করবেন? এর মূল কারণ হল অর্থ।
জুম্বোজাইজেশন ব্যবহার করে জাহাজগুলি কার্গো রাখার জন্য আরও কয়েক লক্ষ ঘনফুট জায়গা পেতে পারে। সিওয়াইজ জায়ান্টের ক্ষেত্রে এই জুম্বোজাইজেশন এর সামগ্রিক দৈর্ঘ্যে আরও প্রায় 10 ফুট যোগ করে এবং এর চূড়ান্ত দৈর্ঘ্য 1154 ফুটে উন্নীত করে। তবে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ভারী জাহাজ হওয়া সত্ত্বেও সিওয়াইজ জায়ান্টের কিছু অসুবিধাও ছিল। মনে করে দেখুন, আমরা আগেই উল্লেখ করেছি যে সিওয়াইজ জায়ান্ট এর আকারের তুলনায় কম ক্ষমতা সম্পন্ন ছিল, তাই এর সর্বোচ্চ গতি ছিল মাত্র 16 নট। সাধারণত বড় ট্যাঙ্কার এবং কার্গো জাহাজের সর্বোচ্চ গতি এর থেকে 8 থেকে 10 নট বেশি হয়। এই সীমিত গতির কারণে এটি খুব তাড়াতাড়ি কোথাও পৌঁছতে পারত না এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত গতি পরিবর্তন করতে পারত না। এছাড়াও এর ক্যাপ্টেনের মতে জাহাজটি এতই বড় ছিল যে 16 নট গতি থেকে পুরোপুরি থেমে স্থির অবস্থায় আসতে এর প্রায় 5 নটিক্যাল মাইল সময় লাগত। তুলনায় বেশিরভাগ মার্কিন যুদ্ধজাহাজ 1000 ফুটেরও কম দূরত্বের মাঝে পুরোপুরি থেমে যেতে পারে। সিওয়াইজ জায়ান্টের টার্নিং রেডিয়াস বা ঘোরার ব্যাসার্ধও ছিল বিশাল। জাহাজ পরিচালনার ক্ষেত্রে টার্ন রেডিয়াস হল জাহাজ ডানে বা বামে ঘোরার সময় বৃত্তটি কত বড় হয়। সিওয়াইজ জায়ান্টের টার্ন রেডিয়াস ছিল প্রায় 2 মাইলের প্রশস্ত। এর মানে হল বাঁক নেওয়ার সময় এটি 2 মাইলের মধ্যে থাকা যে কোনো জাহাজে ধাক্কা দিতে পারত। তবে এর সীমাবদ্ধতা কেবল খোলা সমুদ্রে চলাচলের মাঝেই সীমাবদ্ধ ছিল না। এর বিশাল আকারের কারণে এটি কোথায় কোথায় যেতে পারবে তাও সীমিত হয়ে গিয়েছিল। উদাহরণস্বরূপ, এর ড্রাফট 80 ফুটের সামান্য বেশি হওয়ার কারণে এবং 100 ফুটের সেফটি ড্রাফট বা নিরাপদ গভীরতা বজায় রাখার বাধ্যবাধকতা থাকায় এটি ইংলিশ চ্যানেল দিয়ে নিরাপদে চলাচল করতে পারত না। এত বিশাল হওয়ায় এটি পানামা খাল বা সুয়েজ খালের ভেতর দিয়েও যেতে পারত না। বিশ্বের খুব কম বন্দরই এত বড় জাহাজ পরিচালনা করতে পারত। সিওয়াইজ জায়ান্ট যদি যুক্তরাষ্ট্রের কোনো বন্দরে ভিড়তে চাইত, তবে নিউ অরলিন্স অফশোর অয়েল টার্মিনালই হতো একমাত্র জায়গা যা এত বড় জাহাজ পরিচালনা করতে সক্ষম। বন্দর সুবিধার এই সীমাবদ্ধতার কারণে সিওয়াইজ জায়ান্ট এর বেশিরভাগ কাজই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে অপরিশোধিত তেল পরিবহনের মাধ্যমে সম্পন্ন করত। 1988 সালে এমন একটি যাত্রাপথেই এর ওপর দুর্যোগ নেমে আসে। 1988 সালের 4 মে বিকেলে সিওয়াইজ জায়ান্ট লারাক আইল্যান্ডের ইরানি তেল টার্মিনালের কাছে নোঙর করা ছিল। সে সময় সব পক্ষই লারাক আইল্যান্ডকে একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে বিবেচনা করত, যেখান থেকে জোট নিরপেক্ষ দেশগুলো ইরানের কাছ থেকে তেল কিনে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারত। হরমুজ প্রণালীর কেন্দ্রে অবস্থানের কারণে এটি পূর্ববর্তী ইরানি তেল টার্মিনালগুলো থেকে শত শত মাইল দূরে ছিল, যেগুলোতে এর আগে ইরাকি বিমান, ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রপথে ধ্বংসাত্মক হামলা হয়েছিল। কিন্তু সেই ভয়াল বিকেলে এই নিরপেক্ষ অঞ্চলটি আরও একবার লঙ্ঘিত হতে যাচ্ছিল। সেদিন দুপুর আনুমানিক 1:15 রেডিওতে ইরানি মিলিটারি একটি বিমান হামলার সতর্কতা সম্প্রচার করে। সে সময় সিওয়াইজ জায়ান্টকে একটি অফশোর অয়েল বার্জ হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। যেসব এলাকায় ট্যাঙ্কার জাহাজগুলো পূর্ণ করার মতো পর্যাপ্ত কাঠামো বা পাইপলাইন নেই, সেখানে এ ধরনের কাজ খুবই সাধারণ। এই কারণেই সিওয়াইজ জায়ান্ট তখন বার্সেলোনা নামের আরেকটি বড় ট্যাঙ্কার জাহাজে সক্রিয়ভাবে তেল ভরছিল। তেল ভরার কাজ চলার কারণে ইরানিরা বিমান হামলার সতর্কতা বাজানো সত্ত্বেও জাহাজগুলোর পক্ষে চাইলেও সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাওয়া সম্ভব ছিল না, কারণ তাদের পাম্প করা বন্ধ করতে হতো, বয়লারগুলো পুনরায় চালু করতে হতো এবং যাত্রা শুরু করতে হতো। এই প্রক্রিয়াটিতে কয়েক ঘন্টা সময় লাগতে পারত, যা ইরাকি যুদ্ধবিমান পৌঁছানোর আগে কোনোভাবেই সম্ভব ছিল না। বিমান হামলার সতর্কতা দেওয়ার প্রায় 30 মিনিট পর দুর্যোগ নেমে আসে। ইরাকি যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন টার্মিনালের ওপর দিয়ে উড়ে আসে। সিওয়াইজ জায়ান্ট এবং বার্সেলোনার মতো জাহাজগুলো তখন সহজ লক্ষ্য হয়ে পড়ে। ইরাকিরা সিওয়াইজ জায়ান্ট এবং এর আশেপাশের জাহাজগুলোতে এক ঝাঁক 100 সেট মিসাইল নিক্ষেপ করে। হামলা শেষ হওয়ার পর বার্সেলোনা জাহাজটি ডুবে যায় এবং সিওয়াইজ জায়ান্টের নিয়ন্ত্রণহীনভাবে আগুন জ্বলতে থাকে। সব মিলিয়ে ইরাকিরা 2টি জাহাজ ডুবিয়ে দেয় এবং আরও 5টি জাহাজের ব্যাপক ক্ষতি করে। বহু নাবিক নিহত, আহত বা নিখোঁজ হন। লয়েডস অফ লন্ডনের বিমাকারীদের দ্বারা সম্পূর্ণ ধ্বংস বা ক্যাটাস্ট্রফিক লস হিসেবে তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও এটি সিওয়াইজ জায়ান্টের শেষ পরিণতি ছিল না। এই হামলা থেকে রক্ষা পাওয়ার পর, যা মূলত যুদ্ধের সময় সিওয়াইজ জায়ান্টের ওপর ইরাকের 3 নম্বর হামলা ছিল, মালিকরা এটি একটি নরওয়েজিয়ান শিপিং কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তারা জাহাজটিকে টেনে মালয়েশিয়ায় নিয়ে যায় এবং সেখানে বসে ঠিক করে কোন শিপইয়ার্ড এটি মেরামত করতে পারবে।
অবশেষে নতুন মালিকরা সিঙ্গাপুরে এমন একটি শিপইয়ার্ড খুঁজে পায় যা এত বড় জাহাজ গ্রহণ করতে সক্ষম। তবে সামনের কাজটা ছিল বেশ কঠিন। বিমান হামলার কারণে সৃষ্ট বিশাল আগুন পুরো জাহাজ জুড়েই ছড়িয়ে পড়েছিল। আগুন জাহাজের ওপরের কাঠামো বা সুপারস্ট্রাকচার পুরোপুরি গুলিয়ে ফেলেছিল এবং ভেতরে ব্যাপক ক্ষতি সাধন করেছিল। এর ফলে মেরামতের প্রক্রিয়ায় জাহাজের ভেতরে প্রায় ৩২ কিলোমিটার নতুন পাইপিং এবং একটি নতুন সুপারস্ট্রাকচার স্থাপন করতে হয়। ১৯৯১ সালের মধ্যে এই মেরামতের কাজ শেষ হয় এবং নতুন মালিকরা এর নামকরণ করেন হ্যাপি জায়ান্ট। তবে এই নামটিও বেশি দিন টেকেনি। মেরামত করার কিছুদিন পরেই জর্গেন জাহারে নামের একজন নরওয়েজিয়ান শিপিং ম্যাগনেট $৩ কোটি জাহাজটি কিনে নেন এবং এর নাম পরিবর্তন করে রাখেন জাহারে ভাইকিং। পরবর্তী ১৫ বছর ধরে জাহারে ভাইকিং এশিয়া, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য বিভিন্ন বন্দরের মধ্যে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহনের আগের কাজ চালিয়ে যেতে থাকে। মেরামতের সময়টুকু বাদ দিলে সমুদ্রে ২০ বছরেরও বেশি সময় কাটানোর পর ২০০৪ সালে জাহারে ভাইকিংকে কাতারের একটি মধ্যপ্রাচ্য ভিত্তিক কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। তারা এর নাম বদলে রাখে নক নেভিস। ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি তেল গ্রহণের সময়ের মতোই নক নেভিসকে ২০০৯ সাল পর্যন্ত একটি ভাসমান তেলের গুদাম হিসাবে ব্যবহার করা হয়। অবশেষে ৩০ বছর সেবায় থাকার পর ২০০৯ সালে একে স্ক্র্যাপ বা ভাঙার জন্য বিক্রি করে দেওয়া হয়। ভারতে তার শেষ যাত্রার জন্য এর নাম দেওয়া হয় মন্ট। জাহাজটিকে টেনে সেখানে নেওয়া হয় এবং টুকরো টুকরো করে ভাঙা হয়। আজ তার স্মৃতি হিসাবে কেবল নোঙরটি টিকে আছে, যা একজন বেনামি দাতা উদ্ধার করে হংকং মেরিটাইম মিউজিয়ামে উপহার হিসাবে দান করেছেন। কিন্তু সিওয়াইজ জায়ান্টের মতো কোনো জাহাজ আরও ভবিষ্যতে তৈরি হওয়ার কি সম্ভাবনা আছে? যদিও এখনও প্রচুর আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন কারণে এদের দিন ঘনিয়ে এসেছে। যেহেতু এই জাহাজগুলো চলাচলের জন্য অবিশ্বাস্য পরিমাণ শক্তি ব্যবহার করে, কিছু দেশ নতুন করে ইউএলসিসি নির্মাণ এবং এদের অভিযানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও এক্সন ভ্যালডেজের মতো আলোচিত পরিবেশগত বিপর্যয়ের পর সাধারণ মানুষ এমন বিশাল জাহাজগুলো থেকে পরিবেশের ঝুঁকির বিষয়ে অত্যন্ত সচেতন হয়ে উঠেছে। তবে সিওয়াইজ জায়ান্টের মতো জাহাজ আর না তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত সুবিধা এবং ব্যবহারযোগ্যতা। এত বিশাল জাহাজ জায়গা দিতে পারে এমন বন্দর খুব কম থাকায় কোম্পানিগুলো সহজেই পথ বা বন্দর পরিবর্তন করার নমনীয়তা পায় না। সম্ভবত এই কারণেই সিওয়াইজ জায়ান্ট একটি প্রকৌশলগত বিস্ময় হলেও বলা যায় একটি জাহাজ হয়তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বড়ও হতে পারে। সিওয়াইজ জায়ান্ট হয়তো আজ আর নেই, কিন্তু মানব ইতিহাসের এই সর্ববৃহৎ জাহাজের গল্প আমাদের চিরকাল বিস্মিত করবে। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি আরও এমন বিশাল কোনো জাহাজ তৈরি হওয়া উচিত, নাকি পরিবেশের সুরক্ষাই আমাদের প্রথম প্রাধান্য হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অনেক অজানা তথ্য, ইতিহাস এবং রোমাঞ্চকর গল্প জানতে বিশ্বের লুকোনো সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানার রহস্য নিয়ে। ধন্যবাদ।